তার মনে হলো ছেলেটা কথাও বেশি বলে। নাম জিজ্ঞেস করলে যে লম্বা গল্প ফেঁদে বসে, সে তো সারাক্ষণই বকবক করবে। শেষ পর্যন্ত মীরা এমন একজনকে পছন্দ করল, আশ্চর্য। জালালউদ্দিনের ইচ্ছা ছিল আরো দু একটা কথা জিজ্ঞেস করবে, যেমন বাড়ি কোথায়, পড়াশোনা কি পরিমাণ করেছেন, কিন্তু এখন আর আগ্রহ বোধ করছেন না। মীরা বলল, আচ্ছা, তুমি এখন যাও, ভাইয়ার সঙ্গে আমার কিছু কথা আছে। আগামীকাল 11টার দিকে তোমার অফিসে যাব। মঞ্জুর চলে গেল। যাবার আগে সাধারণ ভদ্রতায় সালাম আলাইকুম বলার কথাও তার মনে হল না। জালালউদ্দিনের মনটাই কালো হয়ে গেল। তিনি দুঃখিত হয়ে ভাবলেন, এই ছেলে, শেষ পর্যন্ত এই ছেলে। মীরা বলল, ভাইয়া, এখন তোমার মতামত বলো। তোমার মতামত আমার কাগজের লেখার সঙ্গে মিলিয়ে দেখব। জালালউদ্দিন বললেন, তোর পছন্দ হয়েছে, তুই বিয়ে কর, অসুবিধা কি? এটা তোর ব্যাপার, আমার তো কিছু না। মীরা হাসতে হাসতে বলল, তুমি এইটা বলছো যাতে কাগজের লেখার সাথে তোমার কথা না মেলে। তুমি ইচ্ছে করেই উল্টো কথা বলছো, তাই না? জালালউদ্দিন বিরক্ত হলেও স্বীকার করতে বাধ্য হলেন মীরার কথা সত্যি। মীরা বলল, উঠি ভাইয়া, পরে তোমার সঙ্গে কথা হবে। সে ঘর থেকে বের হয়ে যাবার পর জালালউদ্দিন খাম খুললেন। মীরা গোটা গোটা করে লিখেছে, ভাইয়া, তুমি মত দেবে, তুমি বলবে হ্যাঁ, তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধেই বলবে। দেখলে আমার কেমন বুদ্ধি? এরকম একজন বুদ্ধিমতী মেয়ে কখনো ভুল করবে না। আমি যা করছি ঠিকই করছি। তুমি ভয় পেও না, ছেলেটা ভালো। বুদ্ধিমতী মেয়ে ভুল করে না, তার নমুনা এখন দেখা যাচ্ছে। 3 বছরের মাথায় তাকে স্বামীর কাছ থেকে আলাদা হতে হয়েছে। বদরুল আলম ভাগ্নিকে দেখতে এসেছেন। শুধু হাতে আসেননি, 2 ডজন কমলা, 1 ডজন কলা এবং 4টা ডাব এনেছেন। একটা হরলিক্সের কৌটাও সঙ্গে আছে। তিনি বিছানার পাশে বসতে বসতে বললেন, তুই আছিস কেমন? মঞ্জুর বলল, ভালো। ভালো সেটা বুঝতেই পারছি, ভালো না হলে এইভাবে বিছানায় বসে কেউ চা খায়? তোকে চা খেতে দিচ্ছে? হ্যাঁ, দিচ্ছে। শুধু তাই না, ডাক্তার বলেছে ইচ্ছা করলে আমি বাসায় চলে যেতে পারি। বলিস কি? গতকাল ডায়ালাইসিস হলো, তারপর থেকে শরীর ইমপ্রুভ করছে, এখন বেশ ভালো। যে কিডনিটা কাজ করছিল না সেটাও কাজ করা শুরু করেছে বলে আমার ধারণা। তোর কিডনি প্রবলেম তাহলে সলভড? বাঁচলাম। আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম প্রয়োজনে একটা তোকে দেব। মঞ্জুর দরাজ গলায় বলল, সেই সুযোগ থেকে তোমাকে বঞ্চিত করব না মামা। সুযোগ এখনো আছে, 100 ভাগ আছে। কিডনি বদলাতে হবে। বদরুল আলম চুপ করে গেলেন। মঞ্জুর বলল, শুনে মনে হচ্ছে চুপসে গেলে মামা। বদরুল আলম বললেন, চুপসে যাব না তো কি, এই বয়সে কিডনি দিলে কি আর বাঁচব? অপারেশনের ধকলই তো সইবে না। তুই ঠিকই বেঁচে থাকবি, মাঝখান থেকে আমি শেষ। তোমার আর বাঁচার দরকার কি? অনেকদিন তো হলো বাঁচলে। এই বাঁচা কি কোনো বাঁচা? পরিশ্রম করতে করতে জীবন গেল, সুখের মুখ দেখলাম না। এখন একটু দেখতে শুরু করেছি, এখন যদি মরে যাই তাহলে লাভটা কি? তাও ঠিক। বদরুল আলম বললেন, নে কলা খা। কলা খাবো না মামা, তুমি খাও। কলা হলো ফ্রুটসের রাজা। একটা কলায় কতটুকু আয়রন থাকে জানিস? কতটুকু থাকে? অনেক, বলতে গেলে পুরোটাই আয়রন। তুমি বসে বসে আয়রন খাও, আমার ইচ্ছা করছে না। আর কিডনি নিয়েও তোমাকে চিন্তা করতে হবে না, এমনি বললাম। কিডনি লাগবে না? লাগবে হয়তো, লাগলেও তোমারটা না। বদরুল আলম বেশ নিশ্চিন্ত বোধ করলেন। 2টা কলা এবং একটা কমলা খেলেন। হৃষ্ট গলায় বললেন,
তোর এখানে কোনো লোক টোক নেই? একটা দা পেলে ডাব কেটে খাওয়া যেত। এখানে কোনো লোক নেই মামা, ডাব সঙ্গে করে নিয়ে যাও, তোমার অফিসের লোকজন কেটে দেবে। ডাবের শ্বাসেও কিন্তু আয়রন আছে। মঞ্জুর বিরক্ত গলায় বলল, তুমি আয়রনের এত খোঁজ কোথায় পেলে বলো তো মামা? কাঠের মিস্ত্রি বলে তুই আমার কথা বিশ্বাস করছিস না? বিশ্বাস করছি। বদরুল আলম বললেন, এক কাপ চা খেতে পারলে মন্দ হতো না। মঞ্জুর বলল, এখানের চা মুখে দিতে পারবে না মামা, ভয়াবহ চা, প্রচুর চিনি, প্রচুর দুধ এবং প্রচুর জীবাণু। প্রচুর জীবাণু মানে? হাসপাতাল হচ্ছে অসুখের গুদাম, এখানকার চায়ে জীবাণু থাকবে না তো কি অন্য কোথাও থাকবে? কিলবিল করছে জীবাণু, তুমি বরং চলে যাও। তুই আমাকে বিদায় করে দিতে চাচ্ছিস কেন রে? বিদায় করতে চাচ্ছি কারণ তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। তোমার গা থেকে তারপিন তেলের গন্ধ আসছে, গন্ধে বমি এসে যাচ্ছে। বদরুল আলম দুঃখিত গলায় বললেন, তুই কি কোনো কারণে আমার উপর রেগে আছিস? রেগে থাকলে সেটা খোলাখুলি বল। খামাখা তারপিন তেলের কথা আনলি কেন? আমি কি গায়ে তারপিন তেল মাখি, নাকি আমি একটা ফার্নিচার যে আমার গায়ে দুবেলা তারপিন তেল দিয়ে বার্নিশ করা হয়? তোর রাগটা কি জন্য শুনি? আমার কোনো রাগ নেই, অবশ্যই আছে, এবং কারণটাও জানি। কাঠমিস্ত্রি হয়েছি বলেই কি আমার বুদ্ধিশুদ্ধি থাকবে না? ঠিক আছে, কি কারণ তুমি বলো। আমি তোকে বলেছিলাম তোর বিয়েতে একটা খাট বানিয়ে দেব, এমন খাট যেই দেখবে টেরা হয়ে যাবে। সেই খাট দেওয়া হয়নি, তোর রাগটা এই কারণে। কাঠ এখন কেনা হয়েছে, বার্মাটিক খুঁজেছিলাম, পাইনি। চিটাগং ঠিক এনেছি, সিজন করা কাঠ, খুব ভালো জিনিস। 6 মাসের মধ্যে তোর খাট আমি দেব, যা, কথা দিলাম। 6 মাস আমি টিকব না মামা, পাগলের মতন কথা বলিস না তো। সত্যি বলছি, 6 মাস টিকব না। ডাক্তার বলেছে এই কথা? ডাক্তাররা কি আর সরাসরি এই কথা বলে? তাহলে কি স্বপ্ন দেখেছিস? হ্যাঁ। কি স্বপ্ন? মঞ্জুর হাসল, কিছু বলল না। বদরুল আলম উদ্বিগ্ন গলায় বললেন, স্বপ্নটা কখন দেখেছিস? মাঝরাতে না শেষ রাতে? মাঝরাতের স্বপ্নের কোনো গুরুত্ব নেই, শেষ রাতের স্বপ্ন হলে চিন্তার কথা। শেষ রাতেই দেখেছি মামা, ঘুম ভেঙে দেখি সকাল। বদরুল আলম আরো উদ্বিগ্ন হয়ে বললেন, পেট ঠিক ছিল তো? বদহজম অবস্থায় স্বপ্ন দেখলে তাহলে সেটা ভুলে যা। বদহজম টজম কিছু না, পেট ঠিকই ছিল। স্বপ্নে কি দেখলি? দেখলাম আমি এই বিছানায় শুয়ে আছি, একটা ধবধবে সাদা চাদরে আমার সারা শরীর ঢাকা। আমি বুঝতে পারছি আমি মারা গেছি। একজন ডাক্তার এসে বললেন, ডেড বডি এখনো সরানো হয়নি, কোনো মানে হয়? খামোখা একটা ডেড দখল করে আছে। সবাই তখন ধরাধরি করে আমাকে নিচে নামিয়ে দিল। আমার বিছানায় নতুন একজন রোগী চলে এলো। তার কিছুক্ষণ পর জাহানারা হাসপাতালে ঢুকল। সে অবাক হয়ে সবাইকে জিজ্ঞেস করছে, স্যার কোথায়? কেউ বলতে পারছে না, অথচ আমি মেঝেতেই পড়ে আছি। জাহানারাটাকে? আমাদের অফিসে কাজ করে। স্বপ্নটা এখানেই শেষ না আরো আছে? আর নেই, তার পরপরই আমার ঘুম ভেঙে যায়। এই স্বপ্ন দেখে তোর ধারণা হলো তুই আর 6 মাস বাঁচবি? হুম। তুই তো দেখছি বিরাট গাধা, তোকে আমি খোয়াবনামা দিয়ে যাব, পড়ে দেখিস। পরিষ্কার লেখা আছে, স্বপ্নে নিজের মৃত্যু দেখলে দীর্ঘায়ু হয়। তুই বাঁচবি অনেক দিন। বাঁচলে তো ভালোই। তুমি কি এখন যাবে না বসবে আরো খানিকক্ষণ? বসি কিছুক্ষণ, আমার তো আর অফিস না যে ঘড়ির কাঁটা ধরে যেতে হবে। আমার হলো স্বাধীন ব্যবসা, ইচ্ছা হলে যাব, ইচ্ছা না হলে যাব না। সারাদিন তোর সঙ্গে বসেও থাকতে পারি, কোনো সমস্যা না। মঞ্জুর আঁতকে উঠে বলল, তুমি কি সারাদিন থাকার প্ল্যান করছো? বদরুল আলম বললেন, কোনো প্ল্যান ট্ল্যান নেই, এক কাপ চা খেতে পারলে হতো।
তোমার চায়ের ব্যবস্থা করছি, দয়া করে চা খাও, চা খেয়ে বিদেয় হও। মঞ্জুর বিছানা থেকে নামল। শরীর বেশ ভালো লাগছে, মাথা ঘুরছে না বা দুর্বল দুর্বলও লাগছে না। বাসায় চলে গেলে কেমন হয়? গরম পানিতে ভালো করে গোসল করে একটা লম্বা ঘুম দিলে শরীর অনেকখানি ঠিক হয়ে যাবে বলে মনে হয়। মঞ্জুর গেল চায়ের খোঁজে, আর তার প্রায় সঙ্গে সঙ্গেই ঢুকল জাহানারা। অবিকল স্বপ্ন দৃশ্যের মতো একটা ব্যাপার হলো। সে চোখ বড় বড় করে বলল, স্যার কোথায়, স্যার? বদরুল আলম মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। মেয়েটা সুন্দর, শুধু সুন্দর না, বেশ সুন্দর। সবচেয়ে সুন্দর তার গলার স্বর, কানে এসে গানের মতো বাজে। জাহানারা আবার বলল, স্যার কোথায়, স্যার? বদরুল আলম বললেন, তোমার নাম কি জাহানারা? জাহানারা সেই প্রশ্নের জবাব না দিয়ে প্রায় কাঁদো কাঁদো গলায় পাশের বেডের রোগীকে বলল, স্যার কোথায়? জাহানারা আজ অফিসে যায়নি, বাসা থেকে সরাসরি চলে এসেছে। ঘর থেকে বের হবার সময় ধাক্কা লেগে পানির একটা গ্লাস ভেঙে গেছে। তখনই তার বুক ছ্যাদ করে উঠেছে। নিশ্চয়ই কোনো দুঃসংবাদ আছে। যে বাসে আসছিল মাঝপথে সেই বাসের চাকা গেল বসে। খারাপ সংবাদ, খারাপ সংবাদ, নিশ্চয়ই কোনো খারাপ সংবাদ। কখনো বাসের চাকা বসে না, আজ বসল কেন? বদরুল আলম আবার বললেন, মা, তোমার নাম কি জাহানারা? জাহানারা বলল, এই বিছানায় যে রোগী ছিলেন উনি কোথায়? মঞ্জুর আমার জন্য চা আনতে গেছে, তুমি বসো এখানে, আমি মঞ্জুরের মামা হই। জাহানারা তোমার নাম, তাই না? জি। কি করে বললাম বলো তো? জাহানারা তাকিয়ে রইল। সে সত্যি বুঝতে পারছে না। কলা খাবে? খেয়ে দেখো, মঞ্জুর খাবে বলে মনে হয় না। নাও, একটা খাও, প্রচুর আয়রন আছে। ফরিদও জাহানারের সঙ্গে এসেছে। সে দরজার ওপাশ থেকে ভীত চোখে তাকিয়ে আছে, তার হাতে টিফিন ক্যারিয়ার। মঞ্জুর চা নিয়ে ফিরে এলো, তার হাতে ছোট্ট একটা ফ্লাস্ক, সঙ্গে 10-12 বছরের একটি ছেলে, যার হাতে দুটো খালি কাপ, অন্য হাতে কয়েকটা নোনতা বিস্কিট। যে বিস্কিটগুলো বদরুল আলমের দিকে বাড়িয়ে ধরল। তিনি বললেন, মারবো এক থাপ্পড়, হাতে করে বিস্কিট নিয়ে আসছে। ছেলেটি নির্বিকার ভঙ্গিতে বলল, ইচ্ছা হইলে খাইবেন, ইচ্ছা না হইলে নাই, থাপ্পড় মারামারি কেন? মঞ্জুর বলল, খেয়ে ফেলেন মামা, হাত যেমন নোংরা, প্লেটও সেরকম নোংরা, বরং হাত দেওয়ার মধ্যে এক ধরনের আন্তরিকতা আছে। জাহানারা হাসছে, তার খুব ভালো লাগছে। যে মানুষটা মরমর হয়ে বিছানায় পড়েছিল তাকে এমন সুস্থ স্বাভাবিক দেখবে সে ভাবেইনি। চোখের নিচের কালিও অনেক কম। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো কেটে ফেললেই কেউ বুঝবে না এই মানুষটা বড় ধরনের অসুখে ভুগছে। কলা খেতে পারো, প্রচুর আয়রন আছে। আমার কথা বিশ্বাস না হলে মামাকে জিজ্ঞেস করে দেখতে পারো। বদরুল আলম চা খাচ্ছেন, নোনতা বিস্কিটও খাচ্ছেন। দোকানের ছেলেটি কাপ ফেরত নিয়ে যাবার জন্য অপেক্ষা করছে। তার হাতে এখনো 2টা বিস্কিট ধরা আছে। জাহানারা বলল, আপনার শরীর তো সেরে গেছে বলে মনে হয়। মঞ্জুর বলল, আমারও তাই মনে হচ্ছে। 10টার দিকে ডাক্তার এসে দেখবে, তাকে বলবো আমাকে রিলিজ করে দিতে। আবার যখন শরীর খারাপ হবে ভর্তি হব। ইতিমধ্যে কিডনি জোগাড়ের চেষ্টা চালাবো, পাওয়া গেলে তো ভালোই, না পাওয়া গেলে নাই। জাহানারা বলল, স্যার, আমার কেন জানি মনে হচ্ছে আপনার কিছুই লাগবে না। না লাগলে তো ভালোই। বদরুল আলম বললেন, আমি তোকে একজন পীর সাহেবের কাছে নিয়ে যাব, অত্যন্ত পাওয়ারফুল পীর, ক্ষমতা অসাধারণ, পানবিড়ির একটা দোকান চালায়, বাইরে থেকে বোঝার কোনো উপায়ই নাই। গভীর রাতে মিনিস্টার, সেক্রেটারি এরা আসে। মঞ্জুর বলল, দিনে আসে না কেন? দিনে আসলে তো লাভ নাই। দিনের বেলা পীর সাহেব হচ্ছেন দোকানদার, রাতে পীর।
পীর সাহেবকে গিয়ে আমার অসুখের কথা বলবে? হুম, এরা ইচ্ছা করলে কি না করতে পারে। আজ যাবি? না। তোকে যদি রিলিজ করে দেয় তাহলে চল না আমার সাথে, ক্ষতি তো কিছু নাই। জাহানারা বলল, স্যার যান না। পীর ফকির, সাধু সন্ন্যাসী, এদের অনেক রকম ক্ষমতা থাকে। মঞ্জুর বলল, এদের একমাত্র ক্ষমতা হচ্ছে লোকজনদেরকে ধোঁকা দেয়া, এর বাইরে এদের কোনো ক্ষমতা নেই। ভদ্রলোকের সঙ্গে কথা না বলেই তুই বুঝে ফেললি? আগে কথা বল, তারপর ডিসিশন নে। পীর সাহেবের তাবিজ যে গলায় বাঁধতেই হবে এমন তো কোনো কথা নেই। উনি কি তাবিজও দেন নাকি? না, মাঝে মাঝে গলায় হাত বুলিয়ে দেন। গলায় কেন? আমি কি করে বলবো কেন? তুই যাবে কিনা বল। আমি ফল পেয়েছি, হাতে হাতে ফল পেয়েছি। আচ্ছা যাও, যাব। তোমাকে খুশি করবার জন্যই যাব। যদি হাসপাতাল থেকে ছাড়ে তাহলে সরাসরি চলে যাব তোমার ওখানে। এখন দয়া করে তুমি বিদায় হও। জাহানারা, তুমিও যাও। আমি এখন খানিকক্ষণ ঘুমাবো, ঘুম পাচ্ছে। জাহানারা বলল, স্যার আপনি ঘুমান, আমি চেয়ারে বসে থাকি। আমি স্যার 3 দিনের ছুটি নিয়েছি। 3 দিনের ছুটি নেওয়ার কোনো দরকার নেই, আমি নিজেই কাল অফিসে জয়েন করছি। স্যার এই শরীরে আপনি অফিসে জয়েন করবেন? হুম। যে দুটি বিস্কিট নিয়ে ছেলেটি বসেছিল, বদরুল আলম সেই দুটিও নিয়ে নিলেন এবং নিচু গলায় বললেন, বাবা, চট করে আরেক কাপ চা আনতে পারবি? এতক্ষণ পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা একজন মায়াবতীর 8ম পর্ব। আশা করি সঙ্গেই ছিলেন আমার। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন আশপাশের সবাইকে।